আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন বর্তমান একটা ইস্যু নিয়ে খুব মাতামাতি হচ্ছে ফেসবুকে এবং বিভিন্ন আপনার বক্তব্যের মাঝে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশনের ব্যাপারে নিয়ে আমার কিছু কথা। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার কমিশনের যে কমিটি করা হয়েছে, সেই কমিটির কিছু মহিলাদেরকে নিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ অনেক নেতা মানে একবারে ডাইরেক্ট খাস বাংলা ভাষায় বক্তব্য দিয়েছেন কিছুদিন আগে। তো এখন অনলাইনে ফেসবুকে মাধ্যমে অনেকে অনেক প্রতিবাদ করতেছেন, সেটা নিয়ে আমি কিছু কথা বলবো। আসলে এই নারী সংস্কার কমিশনে কাদেরকে এখানে আনা হয়েছে, এই কমিশনে কাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিতে, এদের পরিচয় যদি আপনারা জানেন, যে জানবে ঠিক আছে। মানুষের তো বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে তো কিছু অভিযোগ থাকে, অভিযোগ যে কোনো লোক করতেই পারে, মিথ্যা হইতে পারে, অনেক অভিযোগ মিথ্যা থাকে, ঠিক আছে। আগের বশবর্তী হয়ে শত্রুতামি করে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলে। কিন্তু এই নারী কমিশনের ভিতরে যে নারী আছে, এই নারীদের ভিতরে কিছু মহিলা আছে, তারা অরিজিনালি যে বক্তব্য দিয়েছে হেফাজতের নেতারা, তার সাথে হুবহু মিল আছে। মানে ওনারা তো বেশ্যা শব্দ ব্যবহার করছে। আসলে যদি এখানে ওই সমস্ত লোক থাকে, তাদেরকে কি বলা যায়? আমি সবাইকে বলছি না, এখানে কিছু কিছু লোক আছে, বেশিরভাগই এই দায়িত্বে যারা আসছেন, যারা এই নারী সংস্কার কমিশনে যারা এই কমিটিতে আছেন, এদের ভিতরে কিছু মহিলা আছে একবারে প্রমাণিত ওই 2 নম্বর মহিলা। তারা যদি নারীদের অধিকার নিয়ে কাজ করে, তারা যে কাজ করে সেইগুলাই আগে প্রাধান্য দিবে, সেইগুলাকে আগে অধিকার হিসাবে দেখবে। একজন খারাপ মহিলা, মানে বিশ্রী ভাষা আপনারা বুঝে নেবেন, সে যদি দায়িত্ব পায়, সে তো সেই খারাপ কাজটাকেই বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এখন তো বলবেন আপনারা আমি কার বিরুদ্ধে বলতেছি। আমার কাছে একজন চিঠি পাঠাইছে, কোনো ঠিকানা নাই। এই নারী কমিশনের এক মহিলার চরিত্রের বিষয়ে অজ্ঞাত ব্যক্তি আমাকে চিঠি পাঠাইছে, এবং সেই মহিলার ব্যাপারে আমি যে ভিডিওতে কথা বলবো, এটা আমার ঠিক হবে কিনা, যেহেতু অজ্ঞাত স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি চিঠি পাঠাইছে, কোনো ঠিকানা নাই, তার কথা বিশ্বাস করে একটা নারীর ব্যাপারে কিভাবে কথা বলি, এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। এই জন্য আমি কি করছি, এই চিঠিটার ব্যাপারে আমি ওই নারী 90 দশকের দিকে যাদের সাথে কাজ করছে, মানে যাদের সাথে ওঠা বসা ছিল, তাদের শরণাপন্ন হয়েছি এই চিঠিটা নিয়ে, যে আসলেও এই ব্যক্তির ব্যাপারে যে চিঠিটা আসছে এটা কতটুকু সত্য। আমি 2-3 জনের সাথে কথা বলে দেখছি, যে ব্যক্তি চিঠিটা দিয়েছে, চিঠিতে যে ব্যক্তি লিখছে হুবহু সেম আরো কম লিখছে। এই জন্য আমি ভিডিওতে তার পরিচয়টা, তার গুণাবলীগুলা তুলে ধরবো, কারণ এই চরিত্রবান ব্যক্তিরাই এই নারী সংস্কার কমিশনে বসে আছে। ওই চরিত্র অনুযায়ী তাদেরকে খেতাব দেওয়ার কারণে এই আলেম ওলামাদের নামে দেখলাম যে মামলাও করেছে, কিন্তু তারা কিন্তু আসল চরিত্র তুলে ধরতে পারে নাই। আমাদের উচিত হলো, যেহেতু তারা মামলা করতেছে, তাদের চরিত্রগুলা, মূল চরিত্রগুলা তুলে দেওয়া। সেরকম একটা ব্যক্তি আমার কাছে চিঠি পাঠাইছে, এই কমিশনের একজন মহিলা, তার বিরুদ্ধে আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি, আপনারা একটু বিবেচনা করবেন এবং যা বলার বলতে পারেন, কমেন্টসে লিখতে পারেন। প্রমাণ চাইলে প্রমাণ দেওয়া যাবে, এই জন্য আমি এ ব্যাপারে কথা বলতে আসছি। নাম হলো কল্পনা আক্তার। আমি পড়ি আর পরিচয় দিই। টাইপ করা চিঠি, মানে কলমে লেখা না, এরা কম্পিউটার টাইপ করা, এবং অভিজ্ঞ লোক পাঠাইছে, কিন্তু নাম ঠিকানা কিছু দেয় নাই। যার বিরুদ্ধে চিঠিখানা, তাকে গার্মেন্টস সেক্টরের অনেকেই চিনেন, এবং গার্মেন্টস সেক্টরের বাহিরেও উনি খুব আলোচিত একজন ব্যক্তি এবং সমালোচিত ব্যক্তি, নারী নেত্রী এবং নারী আপনার শ্রমিক নেত্রী কল্পনা আক্তার। আপনারা কিছুদিন আগে শেখ হাসিনা থাকতে কল্পনা আক্তারের নাম শুনছিলেন। কল্পনা আক্তারকে নিয়ে আপনার ইউরোপ থেকে, আমেরিকা থেকে এই বাংলাদেশের শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের অনেক বক্তব্য শুনছেন ইউরোপীয় ইউনিয়ন নেতাদের কাছ থেকে অথবা আমেরিকা থেকে। এই নারী নেত্রী কল্পনা আক্তারের নাম উল্লেখ করেই অনেক ভাইরাল বিষয় সামনে আসে, আপনারা জানেন। এই নারী নেত্রী, নারী শ্রমিক নেত্রী কল্পনা আক্তার এই আপনার এই কমিশনে আছে, 5 নম্বর সিরিয়ালে আছে। আমি এটা আবার যাচাই বাছাই করে দেখলাম, মানে 5 নম্বর সিরিয়াল নারী কমিশন যেটা, সেই কমিশনের 5 নম্বর সিরিয়ালে এই কল্পনা আক্তারের নাম আছে। এই কল্পনা আক্তারের ব্যাপারে এই চিঠিখানা আমার কাছে আসছে, আমি চিঠিগুলো আপনাকে হুবহু পড়ে শোনাচ্ছি। নারী সংস্কার কমিশনের একজন সদস্য কল্পনা আক্তার
জীবনের শুরু থেকেই অবাধ যৌনাচারে বিশ্বাসী। উঠতি বয়সে একাধিক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে বিয়ে করে সাগর নামের এক ছেলেকে। আচ্ছা, উঠতি বয়সে এটা বিষয়টা দেখেন, উনি কিন্তু ঢাকা চাঁদপুর বাড়ি, উনি ঢাকা শহরে আসে, গার্মেন্টসে চাকরি নেয় অথবা 12-13 বছর বয়সে, তখন কিন্তু 12-13 বছর বয়সে চাকরি গার্মেন্টসে নিত, চাকরি হতো, এই জন্য উঠতি বয়স এটা সঠিক, ঠিক আছে, উঠতি বয়স, আসলে তখন তার বয়স নেই, তখন থেকেই সে যৌন, পরের লাইনে সাগর নামের এক ছেলেকে বিয়ে করে, সাগর নামের এক ছেলেকে। কিছুদিন যেতেই অবাধ যৌনাচার চালানোর জন্যই সাগরকে সরিয়ে দেয়ার ফন্দি করেন। কিছুদিন যাবত বলতে আমি এটা তথ্য নিয়েছি উইকিপিডিয়া থেকে, যে 2-3 বছর এই তার সাথে, স্বামীর সাথে সংসার ছিল, তারপরে আবার ডিভোর্স হয়, সরিয়ে দেওয়ার ফন্দি করেন। সাগরকে বলতো গেও, সাগরকে সে কথায় কথায় বিভিন্ন মানুষের সামনে বলতো সে গেও, গ্রামের লোক। আর কল্পনা আক্তার মনে আছে, একবারে এলিট পার্সেন্ট লোক। যাক, সাগরের কাছ থেকে সরে গিয়ে বাপের বাসায় ওঠেন, পরে বাপের বাসা থেকে বেরিয়ে বাইরে থাকা শুরু করেন। যে লোক এই চিঠিটা লেখছেন সে প্রত্যক্ষভাবে এই কল্পনা আক্তারকে চিনেন, ঠিক আছে। এ সময় সম্পর্ক হয় বাবুল আক্তার নামের একজনের সাথে। কোন বাবুল আক্তার? কন্ত আমাকে যারা চেনেন, আমি এই দালাল শ্রমিক নেতাদের নিয়ে আমি অনেক কথা বলে থাকি। শ্রমিক নেতাদের ভিতরে দালাল শ্রমিক নেতার ভিতরে বাবুল আক্তার আছে। সেই বাবুল আক্তারের সাথে সম্পর্ক গড়ে তুলি। সময় গড়াতে আরো অনেকের সাথেই সম্পর্ক হয়, মানে শুধু বাবুল আক্তারের সাথে সম্পর্ক হয়েই থেমে যায়নি, সময় গড়াতে আরো অনেকের সাথেই সম্পর্ক হয়, ঠিক আছে। WRC এর মেহেদি নামের এক লোকের সাথেও সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে অপর অংশীদার বাবুল চরম ক্ষিপ্ত হয়। মানে বাবুল আক্তারের সাথে সম্পর্ক হওয়ার পরেও সে WRC এর মেহেদি নামের এক লোকের সাথে পরে আবার আর একটা সম্পর্ক হয়, মানে বাবুলের সাথে সম্পর্ক থাকতে আর একটা সম্পর্ক। অপর অংশীদার বাবুল চরম ক্ষিপ্ত হয়, মানে বাবুল আবার ক্ষিপ্ত হয় কল্পনার উপরে। বাবুল কল্পনাকে বিয়ে করার চেষ্টা করেছে অনেকবার, এমনকি বাবুল নিজের বউকে তালাক দেয়, কিন্তু কল্পনা অবাধ যৌনাচারে বিশ্বাসী হওয়ায় এখনো এভাবেই চালিয়ে যাচ্ছে। মানে বাবুল আক্তার, যে বাবুল আক্তারকে অনেকে পীরের মতো মনে করেন, হ্যাঁ, এই বাবুল আক্তার কল্পনাকে বিয়ে করার জন্য তার নিজের বউকে ডিভোর্স দেয়। তারপরেও এই কল্পনা আক্তার বাবুলকে বিয়ে করে নাই, কারণ এত আটকে যাবে, সে তো অন্য জায়গায় আর যেতে পারবে না, এই জন্য সম্ভবত সে বাবুলকে বিয়ে করে না। এখনো বাবুলের সাথেই আছে, আবার এদিক সেদিকও চালায়। বাবুলের সাথে কিন্তু এখন আছে, অনেকদিন যাবত, আগের কথা, তার বউকে তালাক দিছে, তারপরে হয়তো কোনো একটা মিটমাট হয়েছে যে তোমার জন্য আমার বউকে তালাক দিলাম, এখন বাবুলের সাথেই আছে। কারণ বিষয়টা হলো, আমি আজকে গুগলে সার্চ দিছি যে এই কল্পনা আক্তারের বিবাহিত কয়টা বিয়ে করছে। তা আজকে যে রিপোর্ট বের হয়েছে সেখানে গুগল দেখাচ্ছে কল্পনা আক্তার ওই একটাই বিয়ে করছিল, হ্যাঁ, বিয়ে করার পরেও আর কখনো বিয়ে করে নাই। অথচ বাবুলের সাথে নাকি আজও 2025 সাল এখনো নাকি বাবুলের সাথে থাকে। তাহলে সে কি বিবাহ ছাড়া থাকে? এটা হলো আমার প্রশ্ন। এরপর আনুষ্ঠানিক বিয়ে করিনি কল্পনা, কিন্তু গর্ভবতী হয়েছেন। আশ্চর্য ব্যাপার, এই গর্ভবতী হয়েছেন, এখানে গুগলে কোনো ইয়া নাই, চিঠি যে লেখছে সে বলছে যে বাবুলের সাথে আছে কিন্তু গর্ভবতী হয়েছে। শোনা যায় সেই কাজটা ছোট বোনের জামাইয়ের সাথে হয়েছিল। মানে এই যে গর্ভবতী হয়েছে এটা বাবুলেরও না বলে, মানে চিঠি যে লেখছে, এটা কিন্তু আমার দাবি না যে চিঠি লিখছে, শোনা যায় সেই কাজটা ছোট বোনের জামাইয়ের সাথে হয়েছিল। এক সময়কার দিন মজুরের মেয়ে আজ উত্তরায় বাসা, তার মানে হ্যাঁ দিন মজুরি ছিল সে, তার মেয়ে, সে গার্মেন্টসে এসে চাকরি নেই, এখন 2025 সালে তার বাসা উত্তরায়, নিজের বাড়ি, এবং গ্রামের বাড়ি চাঁদপুরে 3 কোটি টাকায় বানিয়েছেন অট্টালিকা। কোথা থেকে আসলো টাকা? গার্মেন্টসে কিন্তু অনেক লোক পাচার ছাল তুলে ফেলাইছে, ঠিক আছে। অনেক শ্রমিক নেতা আছে দাঁড়ে দাঁড়ে ঘুরে তাদের বাসায় নুন আনতে পান্তা পোড়ায়। আর এই কল্পনা আক্তারের কীর্তিকলাপ দেখেন, অট্টালিকা গড়ে তুলেছেন গ্রামের বাড়ি, তাহলে শহরে আর কি আছে? অক্ষর জ্ঞান সম্পন্ন এই নারীকে নারী কমিশনের সদস্য বানিয়ে সরকার মুসলিম জাহানের চরম বিপর্যয় ডেকে এনেছে। চিঠিটা এটুকু।
আমি এই কল্পনা আক্তারের কথাটা এই জন্যই বললাম, এই কল্পনা আক্তার হলো গার্মেন্টস সেক্টরের শ্রমিকের নেতৃত্ব দিয়ে থাকেন এবং তার দুর্নীতির ব্যাপারে অনেক কথা আছে। 2023 সালে গার্মেন্টসের 23,000 টাকা সর্বনিম্ন বেতনের দাবিতে আন্দোলন চলেছিল, কিছু শ্রমিক ভাইয়েরাও আন্দোলনে শহীদ হয়েছিল এবং সেই 23,000 টাকা মজুরি মাত্র 12,500 টাকা করা হয় এবং 12,500 টাকা ঘোষণা সরকারের দেওয়ার সাথে সাথেই একটা গ্রুপ আছে, শ্রমিক নেতাদের একটা গ্রুপ আছে, তারা সাথে সাথেই মানে আগেই লেখা ছিল, সাথে সাথেই শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লেখে। ঠিক সেই মুহূর্তে কিন্তু অন্যান্য শ্রমিক নেতারা এবং অন্যান্য শ্রমিকরা রাস্তায় আন্দোলনে ফিটে পড়ে যে আমরা 12,500 টাকা মানি না। ঠিক একটা গ্রুপ ছিল শ্রমিক নেতাদের ভিতরে যে তারা শ্রমিক 12,500 টাকা মেনে নিয়ে সরকারকে অভিনন্দন জানিয়েছিল। এই যারা অভিনন্দন জানিয়েছিল তাদের ভিতরেরই একটি অংশধারী এই কল্পনা আক্তার এবং এই বাবুল আক্তার। এই জন্য আমার গায়ে লাগে, আমিও কিন্তু একজন শ্রমিক। এই জন্য এর তথ্য নিয়ে, এবং যে ব্যক্তি চিঠিখানা আমাকে দিয়েছেন সে তো পরিচয় কিছু দেয় নাই, সে জানে কাকে দিলে কথাগুলো বলা যাবে, কাকে দিলে কথাগুলো বলবে, সেজন্য হয়তো বা সে ব্যক্তি আমাকে চিঠিখানা পাঠিয়েছেন। তো এইরকম চিঠি এর আগে অনেক আছে, আমি বলি না, অনেক শ্রমিক নেতার বিষয় যা আছে, অনেকে অনেক দুর্নীতি বা শ্রমিক নেতাদের ব্যাপারে চিঠি দেন। যারা চিঠি দেন তাদেরকে বলবো আমাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু প্রয়োজনে আপনাদের পরিচয়টা আমাকে দিবেন, আপনাদের সাথে কম করে হলে যাতে যোগাযোগটা করতে পারি, সেই যোগাযোগের একটা মাধ্যম রেখে চিঠিখানা দিবেন। বিশ্বাস রাখবেন আমি আপনাদের নাম প্রকাশ করব না, সেই বিশ্বাসটা রাখতে পারেন। অনেক কথা আছে, অনেকে চিঠি দিয়েছেন, সেগুলো বলতে পারি না, কারণ যদি আমি আপনাদের কথার উপরে, আপনাদের চিঠির উপরে ভিত্তি করে প্রচার করি, যদি এটা সত্য মিথ্যায় আমি তো যাচাই করতে পারতেছি না, তাহলে তো এটা প্রচার করা আমার ঠিক হবে না। এই জন্য যারা চিঠি পাঠান দয়া করে কম করে যে চিঠি দেন, চিঠি পাঠানো ব্যক্তির সাথে যাতে আমি যোগাযোগ করতে পারি, কিছু তথ্য আরো জানার থাকে, সেগুলো যাতে জানতে পারি, সেই মাধ্যমটা রেখে চিঠিগুলো পাঠাবেন। আশা করি বুঝতে পারছেন। আর এই কুকীর্তিগুলা, এই যে শ্রমিক নেত্রী এবং এই কমিশনে যে মহিলাগুলা আছে, এদের চরিত্রগুলা যদি এই হয়, ঠিক আছে, যদি এই হয় তাহলে এদেরকে কেন এটা বলা যাবে না, এটা জাতির সামনে প্রশ্ন রেখে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।